আসসালামু আলাইকুম এভরিওয়ান। তীব্র ভালোবাসা গল্প লিখেছেন মরিয়ম আক্তার জ্যোতি। পর্ব ৪। শহরের অতি তীব্র যানজট ও ধুলো উড়ানো পরিবেশকে মোকাবেলা করে ক্লান্ত শরীরে বাড়ি ফিরলেন বাড়ির দুই বড় কর্তা সাফওয়ান খান ও মোহাম্মদ খান। সাথে সাইফুল খানের ছেলে উনাকে নেতৃদলে কেন্দ্র ডেকেছেন, তাই উনি অফিস থেকে সরাসরি সেখানে গিয়েছেন। ক্লান্ত শরীরখানা বাসায় এসে সোফায় এলিয়ে দিলেন সাফওয়ান খান। ওনাদের আসতে দেখে ঠান্ডা লেবু শরবত এনে দিলেন সানজিদা খান। শরবতটা দুজনে হাতে দিয়ে স্বামীর পাশে গিয়ে বসলেন। সাফওয়ান খান তৃপ্তি সহকারে স্ত্রী দেওয়া শরবতটা খেলেন। অতঃপর কিছু একটা ভেবে দীর্ঘশ্বাস ফেলে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, ছেলেটা তো সেই 2 দিন আগে বাড়ি ফিরল, ওই একটু দেখার পর আর তো তাকে দেখলাম না, এখন পর্যন্ত একটা কথাও আমার সাথে বলেনি, কই সে? সানজিদা খান স্বামীর প্রশ্নে একই রকম নিঃশ্বাস ফেলে বললেন, মাত্র দেখলাম কোথায় থেকে রেগে মেগে আগুন হয়ে এসেছে, রুমের দিকে গিয়েছে, কিছু ডাকলাম শুনলো না। আপনার ছেলে তো সেই ছোটোবেলা থেকে আরই, এখনও একটু কমেনি। ওর কথা নড়চড় হলে ওনার বাকি কথা শেষ করার আগেই ওপরের দোতলার ঘর থেকে ভেসে আসে ভাঙচুরের শব্দ। বুঝতে বাকি থাকে না এসব ভাঙচুর ওনার ছেলে আরিশ করেছেন। আরও জিনিসপত্র ভাঙার শব্দ পেয়ে ছুটে যায় আরিশের রুমের দিকে। গিয়ে দেখে রুমের অবস্থা বিচ্ছিন্ন। ছেলের হাতে কেটে ফ্লোরে রক্ত ঝরছে। টাইলস করা ফ্লোরে রক্তটা যেন বেশ গাঢ় মনে হচ্ছে। সানজিদা খানের বুক ধক করে ওঠে। দৌড়িয়ে ছেলের কাছে শান্ত করার জন্য আহাজারি কান্না জড়িয়ে বলল, আমার সোনা, কি হয়েছে বাবা, এমন করছিস কেন? হাতটা তো কেটে গিয়েছে। শান্ত হও বাবা, কি হয়েছে মাকে বল। আমার তোমাদের কাউকে বলার প্রয়োজন নেই আম্মু, তোমাদের সবাইকে আমার চেনা জানা শোনা আছে। তোমরা কে কতটা আমাকে ভালোবাসো সেটা আমার জানা, তাই দয়া করে আমাকে একটু একা থাকতে দাও। ছেলে আবারও আগের মতো পাগলামি দেখে সাফওয়ান খান কাছে যেতে যেতে বললেন, বাবা আমার কি হয়েছে আমাদের বল, আমরা সব ঠিক করে দেব। সাফওয়ান খানের ওর দিকে এগোতে দেখে চেতে ওঠার রাগ যেন আবারও চেতে উঠে গেল। তাই জোরে জোরে হুঙ্কার ছেড়ে বলল, মা এই লোককে আমার রুম থেকে বের হতে বলো, আর নয়তো যদি এবার আমি আবারও চলে যাই বিশ্বাস করো আর কোনোদিনই এই বাড়িতে পা রাখবো না। আরিশ সে তোমার বাবা হয়, তুমি তার সাথে এমনভাবে কথা বলছো কেন? দেখো মা, যেটা আমার সেটা একান্তই আমার, সেটা নিয়ে টানাটানি হোক সেটা আমার পছন্দ না, আর তোমরা বারবার সেটাই করছো। কি করেছি আমরা? সাফওয়ান খান বলল, হ্যাঁ বলো কি করেছি আমরা? তুমি যখন যেটা চাও আমরা সেটাই দেওয়ার চেষ্টা করি, তোমার মন রক্ষা করার চেষ্টা করি, তারপরেও তুমি। আরিশ ওর মার হাত জড়িয়ে বলল, ব্যাস আম্মু, আর মিথ্যা বলো না, তোমরা আর কত মিথ্যা বলবে? আরিশ, আম্মু মৌ তো আমার ছিল তাই না? মৌয়ের সাথে তোমরা আমার বিয়ে দিয়েছিলে, তাহলে ও কেন আমার হয়েও হচ্ছে না? জানো, বাদ দাও, তার চেয়েও বরং আমাকে একা থাকতে দাও। তোমরা চলে যাও, আমি আমার জিনিস বুঝে নিতে জানি, আমার জিনিস কাউকে আমার করে দিতে হবে না। আরিশ ওটা কোনো বিয়ে ছিল না, ছেলে খেলা বন্ধ করো। আর ওই অপায়া মেয়েটাকে তো আমি কোনোদিনই তোমার বউ হিসাবে মেনে নিতে পারবো না। যে মেয়ের জন্য আমার বুক থেকে তোমাকে 7টা বছর দূরে থাকতে হয়েছে, সেই মেয়েকে তো নাই। তুমি এত এমন ছিলে না, তুমি তো মৌকে ভীষণ ভালোবাসতে, তাহলে এখন এমন করছো কেন? সে এখন যেমন করো তোমাদের মানতে হবে না, তোমরা আমার রুম থেকে বেরিয়ে যাও। আরিশ, হ্যাঁ আম্মু, যে ফ্যামিলি কিংবা পরিস্থিতি চাপে প্রিয় মানুষকে ছেড়ে দিব, আমি আমার লাইফে ভিলেন হতে চাই, মানুষের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। আমি সমাজ পরিবারের মানুষকে বুঝি না, আমি আমার প্রিয় মানুষটাকে ছিনে নিতে বুঝি। জানো তো আম্মু, লাইফে নায়ক নয় ভিলেন প্রয়োজন, তাহলে জীবনটা সুখের হবে। সাফওয়ান খান এতক্ষণ মা ছেলের কথা চুপচাপ দাঁড়িয়ে শুনছিলেন। ছেলে আর তার সে ছোট ছেলে নেই, তাই সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। শুধু চেঞ্জ হয়নি ওর রাগ ও ক্ষোভ, জেদ। আর সেখান থেকেই 7 বছর হয়ে গেল ছেলে তার সাথে কথা বলে না। শত চেষ্টা করেও এই 7 বছরে তার সাথে কথা বলাতে পারেনি। ভুলটা তারই ছিল, সেই দিন ছেলেটাকে এমন শাস্তি না দিলেও পারত, কিন্তু কিছু করার ছিল না, তখন জ্যোতি খুব ছোট ছিল। আরিশের অতিরিক্ত টর্চারে ছোট মেয়েটার ওপর প্রতিনিয়তই তার চোখে পড়ত। সে ভেবেছিল সেই দিন সেই সিদ্ধান্ত নিলে হয়তো তার ছেলেটা ছোট মেয়েটাকে এমন করবে না, কিন্তু তা হলো উল্টো। বাবা ছেলে সম্পর্কটা আজ ছিন্ন ভিন্ন হয়ে গেল। উনি আবারও দীর্ঘশ্বাস ছাড়লেন। ওনার বেশ জানা হয়ে গিয়েছে ছেলে যখন বলেছে মৌ তার, দুনিয়া উল্টে গেলেও মৌ তারই থাকবে।
সেখানে কারো কোনো কিছু বলার সাধ্য নেই, তাই তার ছেলের ইচ্ছাকে সে মেনে নেবে। কিন্তু এই মুহূর্তে উনি আরিশকে এই কথাটা বলতে পারছে না, আর এই মুহূর্তে সে বলতেও চায় না, তাই আস্তে করে সেখান থেকে চলে এলেন। সকাল গড়িয়ে বেলা দুপুর 1:25। জুথি পরীক্ষা শেষ করে গাড়ির জন্য অপেক্ষা করছেন। একলা বললে ভুল হবে, ওর সাথে বেস্ট ফ্রেন্ড তানিশাও আছে। কিন্তু আজ মনে হয় সব রিক্সা ওদের জন্য নিষিদ্ধ হয়ে গিয়েছে, কোনো রিক্সা খালি পাচ্ছে না। এক পর্যায়ে দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে যায়। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1:30 বেজে গিয়েছে। মনে ভয়ের রেশ আসে। সামনের মোড়ের রাস্তা একদম ভালো না। দুপুরবেলা মেয়েদের একলা পেলে ট্রিটস করে ছেলেরা। তো দাঁড়াবে ততই দেরি হবে, তাই মনে মনে এক বুক সাহস নিয়ে হাঁটতে লাগলো সেদিকে। কিছুটা পথ হাঁটতেই খুব স্পিডে ওদের সামনে একটা বাইক থামলো। হঠাৎ থামতে দেখে জুথি চোখ মুখ খিচে 2 পা পিছিয়ে যায়। আস্তে আস্তে টিপ টিপ করে চোখ খুলে দেখে রাদীপ ভাইয়ে বাইকের উপর হাসি মুখে ওর দিকে তাকিয়ে আছে। জুথি রাদীপের দিকে তাকিয়ে কিছুটা স্বস্তির শ্বাস ফিরে পায়। ও রাদীপকে দেখে মুচকি হেসে বলল, ভাইয়া তুমি এ রাস্তায় কি করছো? আমার সামনে একদম হাসবে না তুমি। তোমার গালের টোল পড়া হাসি আমার বুকে মারাত্মক তীর বেঁধে, সেটা তুমি বোঝো না। জুথি বিরক্ত হয়। এই লোক ওকে দেখলেই গালের টোল নিয়ে কিছু না কিছু বলবেই। মনে মনে শপথ করেই নেয় এই লোকের সামনে আসলে কোনো দিন আর হাসবে না, তাহলে আর গালের টোল পড়বে না, আর ওকে ফালতু বকবে না। তাই কিছুটা কিঞ্চিত রাগ নিয়ে বলল, তুমি এদিকে কেন আসছো আগে সেটা বলো। বারে টুয়া আলী একা একা বাড়ি যাবে, তাই তো তাকে নিতে এলাম। তুমি আমাকে নিতে এসেছো? না, আপনাকে নয়, আপনার আশেপাশে মানুষকে নিতে এসেছি। যদি বুঝলো এখন রাদীপ কথাটা মজা করে বলেছে, তাই রাদীপকে আর কিছু বলল না। আস্তে করে রাদীপের বাইকের পিছনে উঠে ঘাড়ে হাত রাখলেন। তানিশা ওর দিকে তাকিয়ে বলল, কিরে তুই কি দাঁড়িয়ে থাকবি নাকি? আমাদের সাথে যাবি? যাবো, কিন্তু তোদের সাথে না। আসলে আমার একটা কল এসেছে, ও আমাকে এক্ষুনি নিতে আসবে। ও না আসলে তোদের সাথে যেতাম, তুই বরং চলে যা। কে আসবে? আমাকে তো তখন বললি না। বাড়ি গিয়ে ফারির ফোন থেকে কল দিস, তখন বলবনি। এখন তাড়াতাড়ি যা। রাদীপ এতক্ষণে তানিশার দিকে তাকালো, তাকিয়ে কিছুটা অবাক হলো। ভালো করে তাকিয়ে দেখে তানিশার নামে মেয়েটা একদম জুথির কপিক্যাট। ফর্সা চেহারা, চোখ নাক ঠোঁট, এমনকি ঠোঁটের নিচে তিলের সাথেও গালে পড়া টোল সব কিছু খেয়াল করে রাদীপ অবাক কণ্ঠে বলল, কি একটা কুইনসিডেন্ট বিষয়। তোমরা দুজন দুজনার কত মিল। হঠাৎ করে তোমাদেরকেও দেখলে বলবে তোমরা আপন বোন। সবাই এক বাক্যে উপাধি দেবে তোমরা যমজ বোন। আমার বোনের থেকেও ও বেশি কিছু হয় ভাইয়া। আর নয়তো দেখো আমাদের মধ্যে কি এত মিল থাকার কথা, তাই না রে জুথি? একদম। ওদের কথা শুনে রাদীপ মুচকি হাসলো। বাইকে স্টার্ট দিতে দিতে বলল, আমাদের বাড়িতে এসো। অবশ্যই ভাইয়া। জুথি যাওয়ার আগেই তানিশা বলল, ওই শোন, আমি বাড়ি গিয়ে ফারি নয় আমার ফোন দিয়ে তোকে ফল দিব। তুই ফোন পাবি কোথায়? তুই তো ফকিন্নি। ওহ, তোকে তো একটা কথা বলাই হয়নি। আমি বাড়ি গিয়ে ফোনে বলে নেব। হ্যাঁ, এখন যাই। রাদীপ জুথি তানিশাকে বিদায় দিয়ে ওখান থেকে চলে যায়। ওদের চলে যেতে দেখে তানিশা গুটি গুটি পায়ে রাস্তা ধরে হাঁটতে থাকেন। কিছু দূর যাওয়ার পরে হাফিজকে হাসি মুখে ওর দিকে আসতে দেখে ও মুচকি হেসে আরও এগিয়ে যায়। দুজন একদম কাছাকাছি দাঁড়িয়ে দুইজন দুজনাকে আরও একটু হাসি উপহার দেয়। অতঃপর হাফিজ ওর পিছন থেকে হাতটা টেনে এনে তানিশাকে একটা গোলাপ দিয়ে বলল, এই গোলাপটা আমার কিউট পরীর জন্য। তানিশা মুচকি হেসে ফুলটা হাতে নিল। ঘুরিয়ে ফিরিয়ে দেখে হালকা সুঘ্রাণ নিল। তোমাকে অনেক ধন্যবাদ। তোমার পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। আন্টি ভাই বোন কেমন আছে? তারা ভালো আছে। তোমার বাসায় সবাই কেমন আছে? এই তো ভালো আছে। চলো সামনে দিঘির পাড়ে গিয়ে বসি, ওখানে শস্য বাতাস বয়, কথা বলতে ভালো লাগবে। ওরা দুজন কিছুটা সামনে এগোতেই তানিশার চোখে পড়ে আয়ান ও তার দলবল নিয়ে বাইকের উপর বসে আছে। ব্যাস হয়ে গেল। তানিশা কাঁচোমাচো করে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। মনে মনে আল্লাহ আল্লাহ করে গলা শুকিয়ে ডাকতে লাগলো, এই বান্দা এখানে কি করে? আজ আবার না কোনো গন্ডগোল করে বসে। আল্লাহ তুমি বাঁচিয়ে নাও। অতঃপর দাড়িটা একটু চুলকিয়ে বলল, কে রে তুই? তোকে তো আগে কখনো দেখিনি। আয়ান ওকে না চিনলেও হাফিজ আয়ানকে ঠিকই চিনল। আর চেনারই কথা, পুরো ঢাকা শহরে তাদের দুই ভাইকে ইলেকশনের পোস্টার লাগানোতে দেখেছে। তাছাড়া তাদের কম বেশি সবাই তো চেনে, সেই সূত্রে হাফিজও চেনে। তাই হাফিজ কিছুটা বিনয়ের সুরে বলল, আরে ভাই আপনি কেমন আছেন? ভাই আপনি চেনো নাকি আমাকে?
কি বলছেন ভাই, আপনাকে চিনবো না? দেখো তুমি আমাকে চেনো, কিন্তু তোমার পাশের জন আমাকে চেনে না। এতবার ওয়ার্নিং করার পরেও তোমার সাথে মিশছে। আর আমার জায়গায় যদি ভাইয়া হতো না, এই মেয়ের যে কি হতো, আমি বলে এখন পর্যন্ত সুস্থভাবে দাঁড়িয়ে আছি। ভাই আপনার কথা বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো না তো? বাংলা ভাষায় কথা বলছি, তারপরেও যদি বুঝতে না পারো তাহলে কি করব বলো? এই যে তোমার পাশে দাঁড়িয়ে আছে মেয়েটা, দেখছো ওকে? এই মেয়েটা আমার, তাই আজ এই মুহূর্ত থেকে ওর কাছ থেকে দূরে থাকবে। নেক্সট ওয়ার্নিং দিচ্ছি তোমাকে, এই এলাকা কিংবা ওর আশেপাশে যেন তোমাকে আর না দেখি। যদি তোমাকে ওর আশেপাশে আবার দেখি তাহলে বিলুপ্ত করতেও 2 মিনিট ভাববো না। এটা আমার না, ভাইয়ার কথা। প্রিয় মানুষের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। তাকে ভালো লাগছে মানে সারা জীবন আমার। এবার সোজা ভালো ছেলের মতো এখান থেকে কেটে পড়ো। হাফেজ যা বোঝার বুঝে নিল, তাই বড় নেতাদের সাথে তার ঝামেলা করার কোনো ইচ্ছা নাই। তাই চুপচাপ একবার তানিশার দিকে তাকিয়ে ওখান থেকে চলে গেল। হাফিজকে চলে যেতে দেখে আয়ান একবার স্বাভাবিক মানুষের থেকে রাগী মানুষে পরিণত হলো। তানিশা 2 বাহু চেপে ধরে ঝাঁকিয়ে বলল, সাহস কি করে হয় তোর আমি ব্যতীত পরপুরুষের সাথে মেশার? চুপ করে থাকবে না আমছার মেয়ে। তানিশা আয়ানের রাগী চোখ দেখে ভয়ে ভয়ে বলল, আপনি কে হন আমার, যে আপনার সব কথা আমাকে শুনতে হবে? তোর ভবিষ্যতে জামাই হই আমি, বুঝছিস? আমি রাজি হলে না হয় যে ভবিষ্যতে জামাই হবেন। তুই রাজি হলেও হবে, না হলেও হবে, তোকে আমি ছাড়ছি না মেয়ে। দেখুন ভালো হচ্ছে না কিন্তু। বাইকে উঠে বস, পৌঁছে দিচ্ছি। না, আমি আপনার সাথে যাব না। দেখো বাড়াবাড়ি করো না, ভালোবাসি তোমায়, জোর করছি না। যেদিন ভালোবাসতে পারবে সেই দিনই ভবিষ্যৎ হবে, তার আগে না। আমি তোমাকে ফোর্স করব না, তবে যে ছেড়ে দেব সেটাও না যে তুমি অন্য ছেলেদের সাথে মিশবে। তানিশা আর কথা বাড়ালো না, কারণ এই 4 বছরে খান বংশের সব মানুষকে ওর ভালো করে চেনা হয়ে গিয়েছে। এরা এক কথার মানুষ, কথায় কোনো নড়চড় হয় না। তাই ভালো মেয়ের মতো আয়ানের বাইকে উঠে বসলো। তানিশাকে বসতে দেখে আয়ান আর কথা বাড়ালো না, বাইক স্টার্ট দিয়ে তানিশার বাসার দিকে রওনা হলো। আরিশ এইমাত্র বাইক নিয়ে বাসায় ঢুকেছেন, তখন পাশ দিয়ে রাদীপকে বাইক নিয়ে ঢুকতে দেখে ভুরু কুচকালো ওর দিকে তাকায়। রাদীপ পেছনে হেলমেট পরা কাউকে দেখে কুচকানো ভুরু জোড়া আরও কুচকে যায়। আরিশের কুচকানো ভুরু জোড়া তখন স্বাভাবিক হয় যখন দেখে রাদীপের পেছনে হেলমেট পরা মেয়েটা আর কেউ নয়, তারই মৌ। তখন দাঁত কিরমির করে হাত দুটো মুষ্টিবদ্ধ করে নেয়, চোখ দুটো বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে রাগ শান্ত করার জন্য চেষ্টা করে, তবে সে ব্যর্থ। রাগ কমছে না, বরং বেড়েই যাচ্ছে। সে তার মৌকে কারোর সাথে সহ্য করতে পারে না। এতটা বছর কাছে ছিল না ঠিকই, তবে আয়ান বাপ চাচা ব্যতীত আর কারোর সাথে মৌ আজ পর্যন্ত কথা বলতে পারেনি। শুধু পারেনি এই বেটা রাদীপের সাথে কথা বলা বন্ধ করতে। আরিশ একবার রাগে চোখে রাদীপের দিকে তাকায়, আর একবার জ্যোতির দিকে তাকায়। তাকিয়ে বাইকে জোরে একটা লাথি মেরে বলল, স্যাহ শালার জিন্দেগি, একটা ছেলে থেকে আমার মৌকে সামলাতে পারছি না। মনে তো চাচ্ছে দুটোকে মেরে আমি নিজেই মরে যাই। আজকালে তুই ভিতরে আয়, তোর সঠিক ব্যবস্থা করব আমি।